ডিবি প্রধান হারুনও পলাতে গিয়ে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। কঠিন শাস্তির মুখোমুখি ডিবি প্রধান হারুনুর রশিদ। এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে, সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে, কোনো রকম কিন্তু তাদের কোনো। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতেছেন, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, সারা পৃথিবী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একে একে বয়কট করছে, কেউ আশ্রয় দিতে চাচ্ছে না। ইতিমধ্যে ভারত থেকে প্রধানমন্ত্রীকে মাত্র কয়েক ঘন্টার সময় বেঁধে দিয়েছে, সেখান থেকে বেরিয়ে পড়বেন কিংবা সেখান থেকে তিনাকে তাড়িয়ে দিচ্ছেন, এমনটা আমরা খোঁজ পেয়েছি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো, পাশাপাশি আমরা দেখব একজন পুলিশ অফিসার তাদের সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টের গোপন তথ্য ফাঁস করে দিল, সেটা আমরা সবশেষ দেখব। শুরুতেই দেখে আসি বিস্তারিত। এটা বিষয়ে কিন্তু দীর্ঘকালীন আলোচনা চলছে, সংবিধান যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও আলোচনা চলছে। কারণ ভারতে এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে, সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে, কোনো রকম কিন্তু তাদের কোনো কাজই নেই। দূতাবাসগুলি থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তার যে যাওয়া বা সেখানেও তার যে নিজের কাছের লোক খুঁজে পাওয়া, সেটা কিন্তু তার যেরকম সমস্যা হচ্ছে। পাশাপাশি ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারত সরকার চাইছে নতুন বাংলাদেশের যে সরকার আসছে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। ভারতের যে বাংলাদেশ দূতাবাস তাদের এই সরকারের সাথে, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের সাথে একটা সুসম্পর্কের ব্রিজ নতুন করে তৈরি করছে। দর্শক, শুরুতেই এই ভিডিওটি দেখার কারণ আছে। এটি ভারত থেকে ভারতের সাংবাদিক বলছে যে শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে, এটা গলার কাটা। গলার কাটা এই কারণে, এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশদাতা। এখন গণহত্যার নির্দেশদাতা, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না। তাহলে ভালোভাবে যদি না নেয়, তাহলে ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন হবে। তো এই রিপোর্টেই বলা হচ্ছে যে তাহলে কি হবে, ভারত সরকার চাইছে যে শেখ হাসিনা যোগাযোগ করে নতুন কোনো দেশে চলে যাক, অর্থাৎ কোনো রাজনৈতিক আশ্রয়। কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় মেলেনি। এবং না মেলার একটি কারণ হচ্ছে যে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশের দুটি মিশন আছে। দুটি মিশন থেকে শেখ হাসিনার ছবি তারা নামিয়ে ফেলেছে এবং তারা এখন শেখ হাসিনাকে ওন করে না। ফলে শেখ হাসিনাও তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা অ্যাভয়েড করছে। এমনকি এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে কোথায় আছে সেটি ভারতীয় কর্তৃপক্ষ বলছে না। প্রথমে চিন্তা করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও চাইছিলেন কলকাতায় তিনি থাকবেন, কিন্তু পরে ভারত সরকার দেখেছে যে কলকাতায় যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হয়েছে, তাতে মানুষ তার অবস্থান যখন নাকি জানবে যে শেখ হাসিনা অমুক জায়গায় আছে, তাহলে সেখানে বিপুল বিক্ষোভ হবে। সেই কারণে তাকে নয়াদিল্লিতে এনেছে এবং নয়াদিল্লিতে যে কোথায় আছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সহ অন্য বাকি কেউ জানতে পারছে না। এমন একটা সেফ জোনে, বলা হচ্ছে একটা সেফ জোনে, অর্থাৎ একটা গৃহ অন্তরীণ অবস্থার মধ্যে আছে। এবং ভারত চাইছে যে শেখ হাসিনা খুব দ্রুত বেগে এই ভারত ত্যাগ করুক, কেননা ভারতের এখন মূল লক্ষ্য হচ্ছে নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। সেই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শেখ হাসিনা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ নতুন সরকার স্বাভাবিকভাবেই এটি ভালোভাবে নেবে না। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যার একটি বিচারের সম্মুখীন হওয়ার কথা দেশে এবং বিদেশে, তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটা নতুন বাংলাদেশের নতুন সরকার কোনোভাবে ভালোভাবে নেবে না। এটা ভারত ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এই কারণেই বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই হচ্ছে পরিণতি। তার 15টা বছর শাসন টিকিয়ে রাখার জন্য সে ভারতের কে কি দেয়নি, কি করেনি এবং কি ধরনের নতজানু আচরণ, 1 মাসের মধ্যে 2 দফা গেছে সে ভারতে
প্রথম দফায় হচ্ছে মোদির হচ্ছে শপথ অনুষ্ঠানে, দ্বিতীয় দফায় তার কয়েকদিন পরে আবার গেছে হচ্ছে রাষ্ট্রীয় সফরে। এই ধরনের মানে নতজানু একটা নীতি, ভারতমুখী একটা নীতি, যেই নীতির কারণে দেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মান সম্মান শেখ হাসিনা ভারতের কাছে একেবারে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতও কিন্তু তার প্রতি যে এখন কৃতজ্ঞ থাকবে, তাকে যে আশ্রয় দেবে, ভারতে রাখবে, সেটিও তারা চাচ্ছে না। এবং ভারত মনে করে যে সে দ্রুত যাতে চলে যায়, এবং সেটি তাদের প্রত্যাশা। চলে যাওয়ার মধ্য দিয়ে ভারত এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। দর্শক, সর্বশেষ পরিস্থিতি হলো এই যে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য। আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি, এবং আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি। সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি। যারা আজকে এই নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে, যে সমস্ত ছাত্ররা মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, সর্বস্তরের জনগণ যারা মারা গেছে, আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা, যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় নাই, বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই। তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন, পুলিশ কেন হয়? পুলিশ ইজ সো কল্ড। পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিছিল। আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় ভিলেনে পরিণত করছে কিছু স্বার্থান্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। আজ এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি। এটা আমার অপরাধ না। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি মেনে নিতে পারি নাই। আমার ভাইয়েরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। এর কারণ কি? আজ আমাদের কিছু স্বার্থান্বেষী স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে। তারা বিভিন্ন লোকের তোষামোদি করে বিভিন্ন পর্যায়ে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা টাকা দিছে। এই মৃত্যুর ভাই, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। কিন্তু যারা এই নির্দেশদাতা, যারা এই নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার হবে। এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই। যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে, আচ্ছা এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি। তারা নির্দেশ দিয়ে সরে গেছে, পুলিশকে সামনে ঠেলে দিয়ে। এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই। সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই। অবিলম্বে সব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে, যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে।
যা সাধারণ মানুষ মরেছেন, আমি তাদের থেকে ব্যতীত, নির্মমভাবে অত্যাচার করছে, এগুলো মেনে নেওয়ার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, আমি এখানে সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা ডিউটিরত অবস্থায়, অন ডিউটির অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে, আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? কিভাবে পরিচয় দিবে? সিসি করবে? আজ মানুষের কাছে, জাতির কাছে, সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে ভিলেন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে। এই মানুষগুলো, এদের মৃত্যুর ভার, পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে, তাদের এগেনস্টে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নাই। এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে। কিসের জন্য? আপনাদের কারণে, আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশকে ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এটা আর কেউ মেনে নিতে পারলো, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। প্রত্যেকে দায়ভার নিতে হবে আপনাদের। আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন, আজ এই মৃত্যুর সামিলে আমি থাকতে পারতাম। চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের। পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করব। আপনারা পুলিশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তাদের কথা একবার চিন্তা করেননি। আপনি নির্দেশ দিচ্ছেন, নয়তো এই পুলিশ, এই সাধারণ পুলিশ, আমরা যারা আছি, আমরা কখনো এদের গায়ে বুলেট চালাইতাম না, কখনোই আমরা গুলি ছড়তাম নাই আমাদের ভাইদের উপরে। ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 80% পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত। এভরি ওয়াল, সবাই পড়াশোনার সাথে জড়িত, সবাই ছাত্র। আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষার কারণে কই, আপনারা এখন কোথায় আছেন? আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন? বেরোয় আসেন, নামেন পুলিশের সামনে, পুলিশকে সিকিউরিটি দেন, দেশের মানুষকে সিকিউরিটি দেন। আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, বৈষম্য সৃষ্টি করছেন আপনারা। প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন। যে যার মন গড়া কথা দিয়ে, এটাই আইন, এটাই নিয়ম, এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে। এগুলো হবে না। আপনারা যেখানে যান না কেন পালাইয়ে, যেখান থেকে পলায় যান, এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে। এই মৃত্যুর দায়ভার আপনার নিতে হবে। সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে নিয়েছেন আপনারা। আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন। তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন। আপনাদের স্বার্থের শিকার তারা, আপনাদের স্বার্থের বলি তারা। অনেক পুলিশ ভাইরা, সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্যুত করছেন, অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা। এটা আমার অনুরোধ। আজ দেশে কি মুহূর্তে, মানে পুলিশকে কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন। নিশ্চিত মৃত্যু, পুলিশের মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে। এর দায়ভার আপনাদের নিতে হবে। প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ, যে কষ্ট, এগুলো দায়ভার আপনাদের নিতে হবে। সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন। আপনারা সবাই চিহ্নিত, আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন, আপনারা সবাই তাদের চিনেন। এদের বিচার আপনাদের করতে হবে। এই বিচার চাই আমরা, সাধারণ জনগণের হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না, আমি আমার কর্মস্থলে যাব না। অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ। আমার সহপাঠী ভাইরা মারা গেছে।
আমার পরিচিত ভাইরা মারা গেছে, তাদের সন্তান হাউমাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই। এর জবাব কে দেবে? জবাব দেওয়া লাগবে। এতগুলো মায়ের কল ফাঁকা করছেন, পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশে পর্যন্ত মারিয়ে ফেলছে। নির্মম ভাবে মারছেন। এই দোষ আপনাদের। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আমাদের জানাবেন। দেখলেন কাজী হেমায়েতুদ্দিন মিশন স্যারের একটা বক্তব্য যে শেখ হাসিনা পালানোর 4 ঘন্টা আগে কি হয়েছিল সে বিষয়ে আপনারা দেখলেন, এবং শুরুতে দেখলেন নাইম ভাইয়ের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনারা কি বলতে চান এবং কি বলবেন অবশ্যই জানাবেন। এই ডিবি হারুনকে কী ধরনের শাস্তি দেওয়া উচিত আপনাদের পরে ছেড়ে দেওয়া হলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে